আমার স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকভাবে? জি স্যার। ওকে। ইয়েস স্যার। এক সেকেন্ড, আমি একটা পেন নেওয়ার চেষ্টা করছি। তো আমাদের যে টেক্সট বই আছে সেটার চ্যাপ্টার 2 আমরা আজকে দেখা শুরু করব। তো আগে আমরা বলি যে আমাদের টেক্সট বইটা আমার একটা ভার্সন পিডিএফ করা আছে আমার কাছে। এটা অবশ্য একটু আগের এডিশন, কিন্তু মোর অর লেস সেম। তো আমরা কোন পেজগুলা পড়তে হবে সেটা বলে দিব। ওকে, টেক্সট বই হয়তো অনেক কথা থাকবে, আমরা হয়তো একটু মানে শর্ট এন্ড ভার্সনে। তো চ্যাপ্টার 2 তো এখানে শুরু। আমরা এখানে শুরুর দিকে মানে আরো অনেক রকম ভাবে জিনিসটাকে প্রিপেয়ার করে নিয়ে আসছে বোঝানোর জন্য। তো আমরা স্লাইড দেখে আগাবো, তারপরে আমরা পড়া শুরু করবো মেইনলি এখান থেকে, এই যে 2.2 থেকে। আজকের টপিকও অনেকটা এই 2.2 ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। তো এখানে ডেফিনেশনটা, ফর্মাল ডেফিনেশন গুলা থাকবে, কিভাবে স্ট্রিং প্রসেস করে, তারপরে হচ্ছে নোটেশন গুলা কি কি। তো এটাই মানে মেইনলি হচ্ছে 2.5 মানে 2.3 এর আগ পর্যন্ত এটা হবে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। এটা চেষ্টা করব আমরা আজকে বা নেক্সট ক্লাসের ভিতরে শেষ করতে। আজকে আমরা এটা শেষ করে ফেলার চেষ্টা করব 2.2 সেকশন। মানে আমরা কভার করব ফ্রম স্লাইডস, তারপরে তোমাদের কাজ হবে এই জায়গাটা রিডিং করা যতটুকু বোঝা যায়। কিছু কিছু লাইন হয়তো প্রথমেই বোঝা যাবে না, দুইবার করে পড়তে হবে, বা অনেক ক্ষেত্রে একটু স্কিপ করেও। যখন আমরা একটা ইংলিশ, বিশেষ করে যখন আমরা ইংলিশ নোবেল বা লিটারেচার পড়ি, তখন কিন্তু সব ওয়ার্ড আমাদের সাথে সাথে বুঝতে পারি না, কিন্তু আমরা থিমটা বোঝার চেষ্টা করি। তো তোমাদের এইভাবে এই বইটা পড়তে হবে। ঠিক আছে, এই লাইনটা বুঝতেছি না বাদ দেই, কিন্তু অ্যাজ এ হোল কি বলতে চাচ্ছে সেটা বুঝতেছি কিনা। কারো কোনো কোশ্চেন ছিল মনে হয়, কে জানি কি বলতে চাচ্ছিল? কোশ্চেন না থাকলে আমরা প্রসিড করি। তো ফাইনাইট অটোমাটা, বা এটা আমরা একটা টার্ম আজকে ইন্ট্রোডিউস করতেছি। আমরা অটোমাটা থিওরি দিয়ে কি বলছি প্রথম ক্লাসে, যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেশিন, যেটা যে কোনো সিস্টেমের যে প্রসেসগুলো, যে স্টেট ট্রানজিশন, যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায়, কি ধরনের ইনপুট নিতে পারে,
কি ধরনের ইনপুট প্রসেস করতে পারে, এই সমস্ত জিনিসটাকে একটা কাইন্ড অফ এটা অ্যাবস্ট্রাক্ট রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলি হচ্ছে অটোমাটা। তো এই যে পসিবল স্টেটের ভিতরে তার যে মুভমেন্ট, সেই পসিবল স্টেটস যদি ফাইনাইট নাম্বার অফ হয় তখন আমরা সেটাকে বলি হচ্ছে ফাইনাইট অটোমাটা। তো আমরা যদি ডেফিনেশনটা দেখি, স্টেট ডায়াগ্রাম আমরা যদি ডায়াগ্রাম আকারে চিন্তা করি, that comprehensively captures all possible states and transitions that a machine can take। মানে আমরা তো একটা ডায়াগ্রাম দিয়ে আসলে একটা অ্যাবস্ট্রাক্ট রিপ্রেজেন্টেশনই তৈরি করতে চাচ্ছি। এখন আমরা একটা মেশিনের যেহেতু অ্যাবস্ট্রাক্ট রিপ্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছি, সেই মেশিনের যে পসিবল স্টেট, যেসব স্টেটে মেশিনটা থাকতে পারে এবং তার ভিতরে যে ট্রানজিশন বা মুভমেন্ট ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার, এই বিষয়টাকে যদি আমরা কমপ্লিটলি ক্যাপচার করতে পারি বা ভিজুয়ালাইজ করতে পারি হোয়াট এভার ইট ইজ, তখন আমরা বলবো যে এই মেশিনটা একটা ফাইনাইট অটোমাটা দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। সেকেন্ড পয়েন্ট আমরা পরে দিয়ে বুঝবো, অসুবিধা নেই, যে এই সিস্টেম যে ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করতে পারে সেটা হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ। এটা আমরা পরে আসতেছি। তো ফাইনাইট অটোমাটাকে আবার দুইটা বড় ক্লাসে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, একটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। এদের আমরা ডিটেলস দেখবো নেক্সট 2 লেকচারে বা 3 লেকচারে। তো এদের প্রাইমারি ডিফারেন্স হচ্ছে ডিটারমিনিস্টিক অটোমাটা শুধুমাত্র একটা গিভেন টাইমে একটা স্টেটই এক্সিস্ট করতে পারে, আর নন ডিটারমিনিস্টিক মানে নাম দেখে বোঝা যাচ্ছে যে নন ডিটারমিনিস্টিক মানে নির্ধারণ করা যাচ্ছে না। তার বৈশিষ্ট্য হচ্ছে সে একই সময়ে একাধিক স্টেটে সে অবস্থান করতে পারে। ঠিক আছে, তো আমরা এলিভেটর বা লিফটের উদাহরণ দিচ্ছিলাম গত ক্লাসে। তো লিফটের একই সাথে সাথে কি আপ এন্ড ডাউন মুভমেন্ট হতে পারে? যদি সে আপ স্টেটে থাকে তাহলে কি মানে সে তো একই সাথে সাথে দুইটা স্টেটে থাকতে পারে না, তাই না? জি স্যার। কাজেই লিফটের মুভমেন্টটাকে আমরা বলতে পারি ডিটারমিনিস্টিক, তাই না? তো জি স্যার। আবার অনেক সিস্টেম আছে যেগুলো আমরা পরবর্তীতে এক্সাম্পল হিসেবে দেখব নন ডিটারমিনিস্টিক। মজার ব্যাপার হচ্ছে নন ডিটারমিনিস্টিকটাকে রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট করা হয় না, এটা অনলি এক্সিস্ট ইন থিওরি। তবে এখন প্রশ্ন হচ্ছে যে কেন থিওরিতে আছে? কারণ অরিজিনাল অনেক প্রবলেম আছে যে প্রথমে তুমি এটাকে নন ডিটারমিনিস্টিক ছাড়া সেটাকে মডেলই করতে পারবা না। তো প্রথমে নন ডিটারমিনিস্টিক ভার্সন তৈরি করা হয় এবং তারপরে এই এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করার বিভিন্ন অ্যালগরিদমস আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন লেভেলে অলওয়েজ থাকে হচ্ছে ডিএফএ। কারণ আমরা বুঝতেই পারতেছি যে তুমি যদি কোড করতে চাও, এগুলো তো আসলে কোডে ইমপ্লিমেন্ট করা হয়। এই আইডিয়াগুলো কোড করতে চাই বা কোনো সিস্টেম ডেভেলপ করতে চাই, তখন সেটার মধ্যে কি নন ডিটারমিনিজম থাকলে সমস্যা। যেমন লিফটে যদি একই সাথে সাথে আপ ডাউন মুভমেন্ট থাকতো, কথার কথা মানে সেটা একটা কেওস সৃষ্টি করতো। এই রিয়েল লাইফ সিস্টেমে নন ডিটারমিনিজম থাকে না, থাকে হচ্ছে ডিটারমিনিস্টিক মানে যে নেচারটা সেটাই থাকে। কিন্তু আবার অনেক রিয়েল লাইফ প্রবলেমকে তুমি ডিরেক্টলি ডিটারমিনিস্টিক ভাবে সিমুলেট করতে পারবে না, তোমার তো আসলে প্রথমে ডিজাইন করতে হবে সিস্টেমটা। তো ডিজাইনে সবসময় অনেক ক্ষেত্রে এনএফএ থাকে, কিন্তু ডিজাইনটাকে যখন কোডে বা অন্য কোনো ডিরেক্ট ইমপ্লিমেন্টেশনে যাওয়া হয় তখন সেটাকে ডিএফএ করা হয়। তো এই ফাইন ডিটেলস গুলো আমরা পরবর্তীতে পড়বো আর কি। আপাতত ধরে নিই যে ইমপ্লিমেন্টেশন লেভেলে আসলে এনএফএ খুব কার্যকর কোনো জিনিস না, কিন্তু আমাদের এটা খুব ভালোভাবেই পড়তে হবে, কারণ অনেক সিস্টেমকে আমরা ক্যাপচার করার জন্য এনএফএ ছাড়া আমরা করতে পারবো না। তো উপায় কি? উপায় হচ্ছে এনএফএ থেকে আমরা একটা পর্যায়ে ডিএফএ তে কনভার্ট করে নিই। তো এই কোর্সেও এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করার বিভিন্ন প্রসেস আমরা দেখব। এখন পর্যন্ত ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার একটা কি এক্সাম্পল দেওয়া যায় যে যেই মেশিন বা যেই সিস্টেমের জন্য ইনিশিয়ালি এনএফএ ধরে নিতে হয়, দেন সেটাকে পরে ডিএফএ তে কনভার্ট করা যায়? এটার মানে আমি এখন মুখে বললে ভালো এক্সাম্পল পাওয়া যাবে না, কিন্তু এক্সাম্পল দিয়ে পিকচুয়ালি একটু পরেই পাওয়া যাবে। আমরা মানে সেই পর্যন্ত ওয়েট করি আর কি। শিওর। ওইটা দেখার পরে আমি রিয়েল লাইফ মেশিনের সাথে সিমুলেট করার চেষ্টা করব। আর মানে বলি একটা জিনিস, মানে ধরো সব ক্ষেত্রে যে মেশিন হইতে হবে তা না, একটা সিস্টেম হইতে পারে। কথার কথা যে ধরো আমি আমাদের দেশে ধরো যে সমস্ত অনলাইন পিৎজা শপ আছে, ডোমিনোস আছে বা এরকম যেগুলো আছে,
এগুলোতে কিন্তু আমরা যদি অনলাইনে অর্ডার দিই ব্রাঞ্চ সিলেক্ট করে দিতে হয়, তাই না? জি স্যার। যে আমি কোন জায়গা থেকে পিক আপ করবো বা কোন জায়গা থেকে ডেলিভারি দিবে এসে। কথার কথা যে আমি যদি সিস্টেমটা এইভাবে মডিফাই করতাম যে সে অনলাইনে অর্ডার নিচ্ছে কিন্তু তোমার লোকেশন অনুযায়ী অটোমেটিক্যালি তোমার ব্রাঞ্চ সিলেক্ট করতে হচ্ছে না, নিয়ারেস্ট ব্রাঞ্চ থেকে তোমাকে সাপ্লাই দিচ্ছে, এটা হতে পারে না? জি স্যার। মানে এটা কিন্তু অটোমেটেড করা যেত, কিন্তু এখন যেভাবে সিস্টেমটা আমি দেখছি কাজ করে যে ওদেরকে ব্রাঞ্চের নামটা দিতে হয় যে ঠিক আছে আমি এখান থেকে নিব, কিন্তু এটার পরিবর্তে ওইটাও করা যেতে পারতো, ওরাই করতে পারতো সিম্পল কিছু লজিক ইমপ্লিমেন্ট করে যে তোমার লোকেশন ট্র্যাক করে নিয়ারেস্ট ব্রাঞ্চ থেকে তারা ওইটাকে ডেলিভারি দিতে পারতো, এরকমও তো করা যায়। তার মানে আমরা মনে মনে ভাবতে পারি যে একটা পিজা শপের যে ব্রাঞ্চগুলা, বা আমরা যদি ডোমিনোসের উদাহরণে দিই, সে একই সাথে সাথে কিন্তু এই সবগুলা ব্রাঞ্চে এক্সিস্ট করে, তার মানে সার্ভিস দেওয়ার ক্ষমতাটা সবগুলা ব্রাঞ্চেরই আছে। তো সেটাকে আমরা কাইন্ড অফ একটা প্যারালাল এক্সিস্টেন্স, এটা যদিও ঠিক এটার সাথে সরাসরি মিলানো যাবে না, কিন্তু এক্সাম্পলের খাতিরে চিন্তা করা যায় এরকম। তারপরে যে ব্যাংকের যে ট্রানজেকশন, আমি ইচ্ছে করলে যে কোনো ব্রাঞ্চে গিয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারি। তার মানে কি আমার যে অ্যাকাউন্টের যে চেকার যেটা বা ভেরিফায়ার যেটা, সেটা সবগুলা ব্রাঞ্চে প্যারালালি প্রেজেন্ট, আমি যেখান থেকেই সেটা উইথড্র করতে চাই করতে পারি, তাই না? তার মানে আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে অনেক সিস্টেম বা অনেক প্রসেস একই সাথে সাথে মাল্টিপল, এটাকে স্টেট বলা যেতে পারে না, মানে স্টেট অনেক বড় বিষয়, কিন্তু আপাতত চিন্তা করি যে তার মাল্টিপল বা প্যারালেল এক্সিস্টেন্স আছে। তখন মানে যদিও মানে ব্যাংকিং ট্রানজেকশনে কোনো নন ডিটারমিনিজম নাই, আমরা জাস্ট এক্সাম্পলের খাতিরে আপাতত চিন্তা করতে বলতেছি, পরবর্তীতে আমরা আরো ভালো এক্সাম্পল নিয়ে আসবো। তো জেনারেলি এই যে কোনো ডিটারমিনিস্টিক অটোমাটা হোক বা ডিএফ, আমরা এখন সংক্ষেপে এখন থেকে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাকে ডিএফএ বলবো, ডিএফএ হোক এনএফএ হোক, এগুলার কিছু রিপ্রেজেন্টেশন আছে। তো তার আগে আমি একটা জিনিস একটু দেখাই। তো অটোমাটাকে আমরা গ্রাফিক্যালি চিন্তা করি যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, মানে কোন স্টেটগুলো আছে এবং কোন স্টেট থেকে কোন স্টেটে যাবে সেটা যদি আমরা পিকটোরিয়ালি দেখাই, সেটাকে আমরা বলি হচ্ছে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম। তো আমরা চিন্তা করি একটা ডিএফ এর কথা। প্রথমে প্রত্যেকটা প্রবলেমের কিন্তু একটা ডেফিনেশন থাকে, যে দ্যাট আমরা এমন একটা ডিএফ এ ডিফাইন করতে চাচ্ছি দ্যাট অ্যাকসেপ্টস আমি এটা পরে ব্যাখ্যা করবো এই জিনিসটা কি। মানে কোনো একটা ইনপুট যদি তার কাছে গ্রহণযোগ্য হয় তখন আমরা সেটাকে বলি অ্যাকসেপ্ট করা। তো এই ওয়ান স্টারটাকে আমরা অবশ্যই পরবর্তীতে আরো অনেকবার রিভাইজ করব। ওয়ান স্টার বলতে বোঝাচ্ছে ওয়ান একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, অনেক বেশি সংখ্যায় থাকতে পারে, আবার একটাও না থাকতে পারে। এটা তো তোমাদের মনে আছে, এটা বলছিলাম স্টারের বেসিক মিনিংটা যেটা। তার মানে আমরা বোঝার চেষ্টা করি যে এখানে কি কি ভ্যালিড, মানে কি কি স্ট্রিং এখানে একটা ভ্যালিড ইনপুট হিসেবে গ্রহণযোগ্য হবে। যদি এই ওয়ান স্টারের কন্ট্রিবিউশন 0 হয়, মানে একটাও ওয়ান না থাকে, তাহলে কি 1 0 এটা একটা ভ্যালিড স্ট্রিং, কারণ এই ওয়ান স্টারের কোনো কন্ট্রিবিউশন এখানে নাই, একটাও ওয়ান আমরা পাই নাই, 0 সংখ্যক ওয়ান পাইছি। আবার যদি আমি একটা ওয়ান পাই তাহলে 1 1 0, যদি দুইটা ওয়ান পাই ট্রিপল 1 0, তিনটা ওয়ান পাই চারটা 1 0। তো এইভাবে সামনে ওয়ানের সংখ্যা বাড়তে থাকবে যদি ওয়ান স্টার থেকে আমি আরো বেশি ওয়ান সাপ্লাই দিতে থাকি। ক্লিয়ার? আমাদের এখান থেকে কি কি স্ট্রিং জেনারেট হচ্ছে? জি স্যার। এখন আমরা এটাকে যদি একটা ডিএফএ দিয়ে রিকগনাইজ করতে চাই, তো ডিএফ এর আমরা দেখো প্রথমে কিন্তু আমার ওয়ান পাইতে হবে, তাই না?
তারপরে আবার বলে দিছে যে সিকোয়েন্স অফ ওয়ান্স, এখানে সংখ্যাটা বলা নাই, আবার লাস্টে একটা 0 পাইতে হবে। তাহলে আমরা দুইটা স্টেট ডিফাইন করতে পারি, তিনটা স্টেট। আমাদের প্রথমে ইনিশিয়াল স্টেটে থাকবো, এটাকে আমরা এরকম একটা অ্যারো দিয়ে প্রকাশ করি, যেখানেই আমরা দেখবো যে এরকম একটা ইনকামিং অ্যারো আছে এবং ওই পাশে কিছু নাই, সেটা দিয়ে বোঝা যাবে যে এটা হচ্ছে একটা স্টার্টিং পজিশন বা আমার স্টার্টিং স্টেট। সিস্টেমটা বা প্রসেসটা বা মেশিনটা শুরুতে এই স্টেটে থাকবে, ঠিক আছে। এবং জেনারেলি কি হয় যে প্রত্যেকটা স্টেট ইনপুট নিতে পারে, বিভিন্ন রকম ইনপুট নিয়ে তার বিভিন্ন দিকে তার ট্রানজিশন থাকতে পারে, আবার ট্রানজিশন নাও থাকতে পারে। এবার আমি ধরে নিলাম আমি যদি কিউ নটে থাকি, শুরুতে আমরা যদি 1 পাই, তাহলে আমরা কি করব, কিউ নট থেকে অন্য আরেকটা স্টেটে যাব। সেটা দিয়ে আমরা কেন ট্রানজিশন ঘটাচ্ছি, বোঝাচ্ছি যে আমরা আমাদের রিকোয়ার্ড যে ইনপুট তার ভিতরে একটা পেয়ে গেছি 1। তো আমি এখন Q1 এ গেলাম। একই নেক্সট কাজ হচ্ছে আমার পাইতে হবে 1 স্টার। 1 স্টার মানে কি, 1 যে কোনো সংখ্যায় আসতে পারে, আমি জানি না, তাই না? তাহলে যদি এইটা ফার্স্টে তোমরা এই ধরনের ডিএফএ মডেল করার ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে সবসময় বেসিক কেসটা চিন্তা করবে, একদম সবচেয়ে বেসিক কেস কোনটা। তার মানে এখানে সবচেয়ে বেসিক কেস কোনটা, এটা এই যে এটা যেখানে 10 এটা সবচেয়ে ছোট কেস, এর চেয়ে ছোট স্ট্রিং তো আমার এখানে হবে না। তো বেসিক কেসটা যদি আমরা ধরতে চাই তাহলে কি 1 পাইয়া আমি আসছিলাম Q1 এ। এখন কিন্তু যত ইনপুট আসবে, যখন আমি স্টেটটা ট্রানজিশন করে ফেলছি, নিয়মটা হচ্ছে যদি আমার স্ট্রিং হয় এটা ধরো 1 এর কারণে যদি আমার একটা স্টেট ট্রানজিশন ঘটে থাকে, তাহলে কিন্তু ইনপুটে আরো সিম্বল ধরো আছে কথার কথা, কিন্তু আমার কারেন্ট স্টেট কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখন আমি কিউ নটে আর নাই, এখন আমি আসি হচ্ছে Q1 এ। এখন মেশিনটার চরিত্র নির্ভর করবে Q1 কি কি জিনিস মানে রিকগনাইজ করে বা করে না তার উপরে। এটা তো ক্লিয়ার সবার কাছে? জি স্যার। মানে আমার মেশিনটার স্টেট তো পরিবর্তন হয়ে গেছে। ধরো তুমি টেলিভিশনের চ্যানেল চেঞ্জ করতেছো, দুইটা বাটন আছে, আপ দিলে চ্যানেল একটা বাড়ে আর ডাউন দিলে চ্যানেল একটা কমে। এখন তুমি ধরো চ্যানেল নাম্বার 10 এ আসো, তাহলে আপ দিলে কোথায় যাবে, 11 এ যাবে, আবার ডাউন দিলে 9 এ যাবে। এখন একই অপারেশন আমি যদি চ্যানেল নাম্বার 35 এ থাকা অবস্থায় করি, আমি ওই স্টেটে আছি, তখন কিন্তু অপারেশন সেম, কিন্তু সেই অপারেশনটা কার্যকর হচ্ছে কার উপরে, ওই 35 নাম্বার চ্যানেলের উপরে। তখন আপ দিলে যাবে 36 এ, ডাউন দিলে যাবে হচ্ছে 34 এ। তো কাজে এখানে আমাদের চিন্তা করতে হবে এভাবে যে ডিএফ মেশিনটা বর্তমানে যে স্টেটে আছে, আমার ইনপুটটা তার উপরে কাজ করবে। তো আমরা যেহেতু ইনপুট থেকে 1 কনজিউম, এটাকে বলে কনজিউম, রিড করে নিছি অলরেডি, তার মানে ইনপুটটাকে আমার চিন্তা করতে হবে যে একটা স্ট্রিমের মতো, যে একটা পানির পাইপে পানি আসতেছে ধরুন, এটাকে আমরা যদি সহজ বাংলা স্ট্রিমকে, যে কোনো পানির ধারাকে স্ট্রিম বলে, তো এটাকেও অটোমাটার ভাষা বলে ইনপুট স্ট্রিম। তো পানি যেটা অলরেডি এই মাথা থেকে বের হয়ে গেছে, সেটা তো আর বের হয়ে গেছে, এটা তো আর পাওয়া যাবে না, তাই না? তো একইভাবে আমরা যদি চিন্তা করি যে ইনপুট স্ট্রিমের প্রথমে 1 ছিল, 1 কে আমরা ইউজ করে ফেলছি, কাজেই 1 কিন্তু শেষ, এই 1 কে আর পাওয়া যাবে না। এখন ইনপুট স্ট্রিমের নেক্সট যে অ্যাভেলেবল আছে তাকে আমাদের হ্যান্ডেল করতে হবে। তো এখন আমি যদি 0-র উপরে এইভাবে একটা ডিফাইন করি, 0 পাইলে সে চলে যাচ্ছে হচ্ছে আরেকটা স্টেটে, তাহলে কি হলো আমাদের, এখন আমরা যদি এই অ্যাকসেপ্টিং বা এটাকে বলে আমরা ফাইনাল স্টেট, আমরা ইচ্ছা করি এটাকে একটা ফাইনাল স্টেট ডিফাইন করতেছি। ফাইনাল স্টেট কিরকম, ডাবল সার্কেল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এখানে কিন্তু আমরা এইখানে রিচ করতে পারলেই আমরা বলবো যে এই পার্টিকুলার সিকোয়েন্স অফ ইনপুট বা এই স্ট্রিংটাকে এই মেশিন অ্যাকসেপ্ট করে নিছে। তো ফাইনাল স্টেটে যখন আমরা আসলাম, তখন যদি না আসতে পারি তাহলে বুঝে যাবে যে এই করেসপন্ডিং, আমি যদি আজকে 1 দিতাম, 1 এর জন্য Q0 থেকে Q1 এ আসতো, কিন্তু Q1 এ কি 1 এর জন্য কি করব ডিফাইন করা আছে না স্যার, তখন অন্য একটা স্টেটে যেতে হবে না। এটাই হচ্ছে মজার ব্যাপার, যে আমি যদি কোনো কিছুর জন্য ডিফাইন না করি, সে কিন্তু সেখানে স্টাক হয়ে যায়, হল্ট করে যায়। এটাকে অটোমেটার ভাষা বলে হল্ট করা। হল্ট করা মানে সে আর প্রসিড করতে পারতেছে না, তার মানে ওই সিকোয়েন্স অফ ইনপুটটা আর কাজ করবে না। আমি যদি 1 এর জন্য ডিফাইন করে দিতাম, ধরো এরকম ডিফাইন করে দিলাম, কত করে
এখানে 1 আসলে আমি বলে দিলাম যে তুমি Q3 তে চলে যাও। এটাও অ্যাকসেপ্টিং করতেছে না, তাই না? এটাও অ্যাকসেপ্ট করতেছে না, একটু আগেও অ্যাকসেপ্ট করতেছিল না, কিন্তু আগে হল্ট করে যাচ্ছিল। আর এখন আমি ডিফাইন করে দিলাম এখন Q3 তে এসে হল্ট করবে। Q3 থেকে আর কোথাও যাওয়ার উপায় নাই। কাজে তুমি আসলে এটাও করতে পারো, অথবা অল টুগেদার এটা বাদ দিতে পারো। এটা ছাড়াও বোঝা যাবে যে ওই সিস্টেমটা মানে 1 কে যে অ্যাকসেপ্ট করবে না, সেটা এটার মাধ্যমে বোঝা যাবে। তো এগুলা নিয়ে মানে এত ভাবার কিছু নাই, আমরা এক্সাম্পল দেখতে দেখতে আসলে ক্লিয়ার হবে। এখন 10 কে এটাকে ক্যাপচার করতে পারলো, এটা তো আমাদের কাছে ক্লিয়ার, তাই না? জি স্যার। তো এখানে আরেকটা সিস্টেম আছে। এখানে আমরা একটা লুপে একটা স্টেটই যদি থাকতে চাই, তখন আমরা একটা সেম মানে নিজের দিকে একটা ট্রানজিশন দিতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে সেলফ লুপ। সেটাতে আমরা বুঝাচ্ছি ওই ইনপুটের জন্য আমি এই স্টেটেই থাকবো, আর স্টেট পরিবর্তন করব না। ঠিক আছে? যেমন আমরা যদি এটাকে এখন ফাইনালি ক্যাপচার করতে চাই, আমরা এরকম একটা লুপ দিয়ে দিলাম, আর এই লুপের গায়ে দিয়ে দিলাম হচ্ছে 1। তাহলে বোঝা যাবে যে 1 এর যে সংখ্যায় আসুক না কেন, আমি এই Q1 থেকে যাব। এই লুপে কিন্তু আমি একবার না অসংখ্য বার ঘুরতে পারি। Q1 আসার পর একটা 1 এর জন্য এখানে ঘুরলাম, আবার একটা 1 আসলো, আবার ঘুরলাম, আবার একটা 1 আসলো, আবার ঘুরে আবার Q1 থাকলাম। এরকম ইনফাইনাইট সংখ্যক 1 এর জন্য আমি আবার যদি কোনো 1 না পাই, তাহলে আমি Q1 ঘোরাঘুরি না করে সরাসরি Q1 থেকে 0 নিয়ে Q2 তে চলে যাব, যেটা ছিল আমাদের বেসিক কেস। আবার এডিশনাল 1 যখন আসতেছে, ওদের জন্য আমি Q1 এরকম একটা সেলফ লুপ বলে, এটাকে লুপ দিয়ে দিলাম যাতে Q1 আমি ইটারেট করতে পারি। এখন কি আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারলাম কিনা 1 1 স্টার 0? এটাকে প্রপারলি মডেল করতে পারলাম না এখন? জি স্যার। এই এক্সাম্পলটা সবার কাছে ক্লিয়ার কিনা? কোশ্চেন করতে পারো। এবং এখানে শর্তটা কি, যে আমাদের যে ইনপুটই দিই না কেন, সেই ইনপুটের এন্ড রেজাল্ট, ইনপুট যখন শেষ হয়ে যাবে, যেমন এই ইনপুটটা এখানে শেষ, 3টা 1 এর পর একটা 0, ইনপুট যখন শেষ হয়ে যাবে তখন আমার অবস্থান যদি ফাইনাল স্টেটে হয়, তখন আমরা বলবো যে এই অটোমাটা বা এই ডিএফএটা এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করে বা এই ইনপুটটাকে অ্যাকসেপ্ট করে। আর যদি আমার অবস্থান ফাইনাল স্টেট ছাড়া অন্য কোনো স্টেটে থাকে, আমি হল্ট করে যাই, তখন বোঝা যাবে যে সেটাকে অ্যাকসেপ্ট করে না। তোমরা এখন প্রশ্ন করতে পারো যে তাহলে আমি এটা যদি দেই তাহলে তো হল্ট করতেছে না, 4টা 1 দিলাম, 4টা 1 দিলে কিন্তু হল্ট করবে না, Q0 থেকে Q1 এ আসবে আর এখানে আরো 3 বার ঘুরবে। হল্ট না করলেও আমার কিন্তু ফাইনাল স্টেটে আর রিচ করা হয়নি, কাজেই সেটাকে আর অ্যাকসেপ্ট করতেছে। আমি এখনো যতক্ষণ না ফাইনাল স্টেটে রিচ করতে না পারছি, ইনপুট যদি শেষ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এটা একটা নন অ্যাকসেপ্ট, মানে এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। ক্লিয়ার সবার কাছে? স্যার যদি 4টা 1ই থাকে তাহলে তো Q1 স্টেটেই থাকবে, রাইট? হ্যাঁ, Q1 স্টেটে থাকতেছে, আমি মানে ইনপুটটা ইনভ্যালিড না, কিন্তু আমি ফাইনাল স্টেটে রিচ করতে পারি না। তাহলে বোঝা যাবে যে এই ইনপুটটাকে এই মেশিন দ্বারা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। এই মেশিন অ্যাকসেপ্ট করা শব্দটা বলতে যে সমস্ত আমরা ওই সমস্ত স্ট্রিংকে বুঝি যারা ফাইনাল স্টেটে রিচ করতে পারে। আমার টার্গেট কি, একটা ডিএফএ যখন ডিজাইন করি, যে ডিএফএটার মধ্যে যে শর্তগুলো আছে এটা কারা কারা মানতে পারছে, তো ওই সমস্ত স্ট্রিং গুলা মিলে কিন্তু ওই সিস্টেমটা ল্যাঙ্গুয়েজটা ফর্ম করবে। যে এখানে তুমি যত পসিবল স্ট্রিং আমি এই ডিএফএ অ্যাকসেপ্ট করতে পারে, তারা সবাই মিলে কি একটা ল্যাঙ্গুয়েজ ফর্ম করে, যেটা হচ্ছে এই মেশিনের ল্যাঙ্গুয়েজ। এটাকে একটা ফুল ফ্লেজেড মেশিন হিসেবে আমাদের চিন্তা করতে হবে। ক্লিয়ার এখন? স্যার একটা কোশ্চেন ছিল। স্যার সাপোজ আমাদের তো এখানের যে স্ট্রিংটা সেটা হচ্ছে 1 1 স্টার 0, সো কোনো কারণে যদি আমাদের লাস্টে 0টা না থাকতো, 1 and 1 স্টার থাকতো, তাহলে কি আমাদের ফাইনাল স্টেটটা Q1ই হতো? না, ফাইনাল স্টেট অলওয়েজ তুমি ডিফাইন করবা হুইচ ইজ অ্যাকসেপ্টেড বাই ইউ, যেটা হচ্ছে আমরা Q0 Q1 Q2 তিনটা স্টেট দিয়ে আমাদের এই মেশিনটাকে রিপ্রেজেন্ট করলাম। এখন কেউ যদি ইনকমপ্লিট ইনপুট দেয় বা এমন একটা ইনপুট দেয় যেটা এখানে ফাইনাল স্টেটে রিচ করতে পারতেছে না, সেটা দিতেই পারে, তখন আমরা বলবো যে ওই সেট অফ ইনপুটসটা আমার মেশিন দ্বারা অ্যাকসেপ্টেড না। আমাদের স্টেটমেন্টটা হবে এরকম।
আচ্ছা, আমার কোশ্চেন ছিল যে একদম উপরে যেখানে স্যার আপনি লিখছেন যে দ্যাট অ্যাকসেপ্টস ওয়ান স্টার জিরো, সো ওই জায়গায় যদি জিরোটা না থাকতো তখন তো আমার লাস্ট স্টেটটা কিউ ওয়ানই থাকতো, রাইট? হ্যাঁ, তখন কিউ1ই আমার লাস্ট স্টেট থাকতো। সো লুপ ব্যাক করে ওইটা আসলেও তো স্যার ওই লাস্ট ফাইনাল স্টেট থাকতো। না, সেটা বলা যায় না। যেমন তখন কিন্তু ঠিক আছে, আমরা যদি এটাকে তুমি বলো যে আমরা যদি একটু মডিফাই করি, এইভাবে প্রবলেমটা মডিফাই করলাম যে আমাদের এখন ডিএফ এটাকে বলতেছি যে ওয়ান স্টার, এটাকে অ্যাকসেপ্ট করবে, তাই তো? ইয়েস স্যার। ঠিক আছে, তখন আমরা চিন্তা করি যে তখন সবসময় বেসিক কেসটা ভাববা, একদম মিনিমাম কোনটা অ্যাকসেপ্ট করতে পারে। একটা ওয়ান পাইলে অ্যাকসেপ্ট হবে না? ইয়েস স্যার, কিউ ওয়ান স্টেটে যাবে। তাহলে কিউ নট থেকে সে যাবে হচ্ছে একটা ওয়ান পাইলেই কিউ1। এরপরে কিন্তু কতগুলা ওয়ান আসলো এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। ওয়ান স্টার, একটা ওয়ান না আসতে পারে বা অসংখ্য ওয়ান আসতে পারে। তার মানে এখন বাই ডিজাইন এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। গট স্যার। ঠিক আছে, জি স্যার। এগুলো আমরা আরো এক্সাম্পল দেখবো, তখন আরো আসলে আশা করি পরিষ্কার হবে। তো আমরা এখন এই ফর্মাল ডেফিনেশনে যদি যাই, তাহলে আমাদের যে একটা 5 টিউপল নোটেশন দিয়ে, এটাকে বলে টিউপল বলতে 5টা কম্পোনেন্ট থাকবে। এবং একটা হচ্ছে ক্যাপিটাল কিউ, এটা হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেটস। তাহলে এখানে আমাদের ফাইনাইট সেট অফ স্টেটস এর মধ্যে কি আছে? কিউ নট, কিউ1, কিউ2, এই তিনটা আছে ওই সেটের ভিতরে। সিগমা, এটা হচ্ছে একটা অ্যালফাবেট থাকতে হবে যে কোন সেট অফ সিম্বলস এর উপরে আমরা কাজ করতেছি। তাহলে এখানে ধরে নিয়ে হচ্ছে আমাদের, আমরা পাশে লিখি তাহলে ক্লিয়ার হবে। আমরা এটা মুছে দিই নিচেরটা। ওই যে নোটেশন গুলো আমরা জাস্ট রিপিট করতেছি। সেট অফ স্টেটস এর ভিতরে কি আসবে? কিউ নট, কিউ1, কিউ2। এটা অ্যালফাবেট বা সিগমা, সেটার ভিতরে কার উপর, কোন সিম্বলের উপর কাজ করতেছে? এটা বাইনারি স্ট্রিং 0 1 এর উপরে কাজ করতেছে। আমরা ধরে নিলাম যে এরকম কাজ করতেছে। তারপরে কি বলছে? কিউ নট স্টার্ট স্টেট। তো আমাদের কিউ নট তো আছেই, স্টার্ট স্টেট একটা কম্পোনেন্ট গেল, এটা একটা কম্পোনেন্ট। 1 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে এটা, 2 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে, 3 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে আমাদের স্টার্ট স্টেট, সেটা আমরা আছে আমাদের কাছে কিউ নট। তারপরে আর ফোর্থ কম্পোনেন্ট হচ্ছে সেট অফ ফাইনাল স্টেটস। এটা হচ্ছে মজার ব্যাপার, ফাইনাল স্টেট কিন্তু একটা নাও হইতে পারে, একাধিক ফাইনাল স্টেট থাকতে পারে। সেটাতে আমরা পরে দিয়ে আসবো যে একাধিক ফাইনাল স্টেটের এটা কি, গুরুত্বটা কি, যে মানে অনেকগুলো অবস্থা ফাইনাল স্টেট হিসেবে অ্যাকসেপ্টেড হতে পারে বা রিগার্ডেড হতে পারে। তখন সেখানে ফর্মুলাটা হচ্ছে যে আমার সিস্টেমটা যে কোনো একটা ফাইনাল স্টেটে রিচ করলেই আমরা বলবো যে ওই স্ট্রিংটা একটা ভ্যালিড ইনপুট স্ট্রিং। তো এখানে আমাদের ফাইনাল স্টেট কোনটা? কিউ নট, কিউ2। তার মানে আমাদের সেট অফ ফাইনাল স্টেটস যেটা, এটা আমরা সেট আকারে চিন্তা করি, কোনো সময় একটা থাকবে, কোনো সময় একাধিক থাকতে পারে। তো সেট অফ ফাইনাল স্টেটের ভিতরে আছে হচ্ছে কিউ2। আর ফাইনাল যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে অ্যাজ এ হোল যে ট্রানজিশন ফাংশনটা, যে কোন স্টেট থেকে কোন ইনপুটের জন্য কোথায় যাচ্ছে, এটার যতগুলো ম্যাপিং আছে। তো এটা অবশ্যই এটার উপরে একটা সেট, যে কিউ, যে টোটাল নাম্বার অফ স্টেটস ইনটু সিম্বল, মানে এই দুইটা পেয়ারিং করে কিন্তু আমরা ডিসাইড করি যে নেক্সট কোথায় যাবে। যেমন আমরা যখন কিউ নটে আছি, কিউ নটে থাকলে 1 পাইলে আমরা যাচ্ছি কিউ1 এ। তার মানে ইনপুট স্টেট কিউ নট, কারেন্ট স্টেট কিউ নট প্লাস কারেন্ট ইনপুট 1, এদের উপরে ডিপেন্ড করতেছে আমার ডেস্টিনেশনটা কোথায়। কারেন্ট ইনপুট স্টেট হচ্ছে কিউ1, কারেন্ট ইনপুট হচ্ছে 1, ডেস্টিনেশন হচ্ছে কিউ1। তার মানে হচ্ছে এই দুইটা পেয়ার, কারেন্ট স্টেট আর ইনপুট, এরা নির্ধারণ করতেছে আমি ফাইনালি কোথায় যাব। এই যে যত রকম ম্যাপিং আছে, সেই ম্যাপিংটাই হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন। তার মানে এখানে আমরা যদি ম্যাপিং গুলো এমনি নাইভলি পাশে লিখি, এটা টেবুলার ফরম্যাটও লেখা হয়, যে কিউ নোটে থাকা অবস্থায় যদি 1 থাকে ইনপুটে, তাহলে আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? কিউ1 এ। কিউ1 এ থাকা অবস্থায় যদি 1 পাই, আমরা যাচ্ছি কোথায়? কিউ1 ই থাকতেছি। কিউ1 এ থাকা অবস্থায় যদি আমরা
0 পাই, তাহলে আমাদের ম্যাপিংটা কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? Q2 Q2 তে। তাহলে এই যে আমরা নিচে লিখলাম, এটা হচ্ছে আমাদের এই পুরা ডিএফএটা। আমরা যদি ছবি নাও আঁকি, নিচের টিউপল মানে নিচে যে নোটেশন গুলো লিখলাম সেটার মাধ্যমে কিন্তু একজন এই ছবিটা আঁকতে পারবে, তাই না? আমরা কি রিপ্রেজেন্ট করতে পারলাম কিনা? ধরো আমি পিকচারটা দিলাম না, নিচের লেখাগুলো লিখলাম 1 2 3 4 5, এটা হচ্ছে 5 নাম্বার কম্পোনেন্ট। এটা দিয়ে আমরা বুঝতে পারি না যে কোথায় কোথায় ট্রানজিশন হচ্ছে। জি স্যার। এটা আমরা একটা পার্টিকুলার টেবিল আকারেও লিখতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিশন টেবিল। যেমন আমরা যদি এটা ডান উপরে একটু মুছে দেই, তো একটু ডাউন করা যায় কিন্তু জানি, এটাকে আমরা টেবিল ফরম্যাটে লিখতে পারি, সেটাকে আমরা অনেক সময় বলি ট্রানজিশন টেবিল। যেমন এটাতে প্রথমে থাকে, এখানে আছে কারেন্ট স্টেট গুলা থাকে বাম পাশে, এটা এখানে ইনপুট গুলা থাকে। তাহলে এখানে ইনপুট তো 0 অথবা 1। তো প্রথমে আমি যদি কিউ নট ধরি, আমি বর্তমানে কিউ নটে আছি, 0 পাইলে আমি কোথায় যাচ্ছি? কোনো কিছু নাই, তার মানে আমার এখানে এমটি রাখলাম, কিছু লেখার দরকার নেই। 1 পাইলে যাচ্ছি হচ্ছে Q1 এ। তো আমি এখন আবার Q1 এর গুলা লিখি। Q1 0 পাইলে কি করবে? যাবে হচ্ছে Q2 তে, আর 1 পাইলে সে Q1 এই থাকবে। Q2 কি করবে? 0 বা 1 এর জন্য সে কিছু করবে না, তার জন্য আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম। জেনারেলি টেবিল আকারে লিখলে যেটা স্টার্টিং স্টেট তার পাশে অ্যারো দিতে হবে, আর যেটা এন্ডিং স্টেট তার পাশে স্টার বসাতে হবে। এই নোটেশনটা আমাদের মনে রাখতে হবে। এন্ডিং স্টেটের শুরুতে একটা স্টার বসালে বোঝা যাবে, যে টেবিলটা দেখলে বোঝা যাবে যে এটা হচ্ছে এন্ড স্টেট, আর অ্যারোটা দেখলে বোঝা যাবে এটা হচ্ছে স্টার্টিং স্টেট। তাহলে একই জিনিসকে আমরা তিন ভাবে রিপ্রেজেন্ট করলাম, তাই না? একটা টিউপল নোটেশনে, একটা হচ্ছে এরকম ট্রানজিশন টেবিল দিয়ে দিলাম, অথবা এরকম ট্রানজিশন ডায়াগ্রাম, এটাকে বলে ট্রানজিশন ডায়াগ্রাম, আর এটাকে বলা হচ্ছে ট্রানজিশন টেবিল, একই বিষয়। তাহলে এই সিম্পল অটো মানে মেশিনটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম, যেটা আমাদের কাছে ক্লিয়ার কিনা সবার কাছে? জি স্যার। স্যার হ্যাঁ, স্যার এখন যদি মানে যদি আমাদের এরকম থাকতো 1101, তাহলে কি ইনপুটটা ভ্যালিড হতো, যেহেতু Q2 না অ্যাকসেপ্ট করছে না? না, 110 দিয়ে সে Q2 তে রিচ করলো। নিয়মটা Yes. হচ্ছে, এটা আমাদের মানে এটা অনেকের মধ্যে কনফিউশন হয়, এটা একটু ক্লিয়ার করি। অনেকে ভাবে যে আমি একবার ফাইনাল স্টেটে রিচ করতে পারলেই হলো, তা না। তোমার ইনপুটটাও শেষ হইতে হবে এবং তোমার অবস্থান ফাইনাল স্টেটে থাকতে হবে। যে ধরো একটা লম্বা সিকোয়েন্স অফ ইনপুট আছে, যেখানে 100টা সিম্বল আছে, প্রথম 5টা সিম্বল রিড করার পরেই তুমি ফাইনাল স্টেটে পৌঁছে গেছো, কিন্তু বাকি 95টা সিম্বল রিড করার পরে ফাইনাল স্টেট থেকে তুমি হয়তো অন্য কোথাও চলে গেছো, এই তখন কিন্তু আর তোমার অবস্থানটা ফাইনাল স্টেটে নাই। যেমন এখন হচ্ছে 1101 যেটা বললা, 0 যতক্ষণ পড়ছো ততক্ষণ পর্যন্ত Q2 তে চলে আসছো, কিন্তু Q2 এখন যখন দেখবে যে একটা নতুন ইনপুট আসছে 1, যেটার জন্য সে ডিফাইন না। ডিএফএ তে যেটা হয় যে নতুন কোনো ইনপুটের জন্য যদি কোনো ট্রানজিশন ডিফাইন করা না থাকে, তাহলে বুঝতে হবে যে সেই সিকোয়েন্সটা অ্যাজ এ হোল, ওই মানে ওই সিকোয়েন্সটা ওই পয়েন্টে হল্ট করে গেল। হল্ট করে যাওয়া বলতে বোঝাচ্ছে যে এখানে আর প্রসিড করার কিছু নাই এবং সেটা আনএক্সেপ্টেড হয়ে যাবে। যে কোনো মোমেন্টে একটা পার্টিকুলার স্টেটে থাকা অবস্থায় যদি কোনো ইনপুট আসে, সেই ইনপুটের জন্য আমার কোনো আউটগোয়িং ট্রানজিশন নাই, তাহলে এখন পর্যন্ত যত ইনপুট রিড করলাম এবং তাদের যে কম্বাইন যে সিকোয়েন্সটা, সেটা ইনভ্যালিড হয়ে যায়। বুঝতে পারছি স্যার। আমরা যদি বইয়ের ডেফিনিশনে ফেরত যাই, তো এটাকে এরকম আমরা এরকম 5 টিপল নোটেশন আকারে প্রকাশ করি। জেনারেলি এরকম একটা ব্র্যাকেট আকারে দেখানো হয়, যে কিউ হচ্ছে আমাদের এটা টোটাল নাম্বার অফ স্টেটস, তারপরে সিগমা হচ্ছে সিম্বলস, তারপর কিউ নট স্টার্টিং স্টেট, এফ হচ্ছে সেট অফ ফাইনাল স্টেটস, আর ট্রানজিশন বলে হচ্ছে ওই রুল গুলা, যে কোথা থেকে কি ইনপুটের জন্য কোথায় যাব। তো হোয়াট ডাজ ডিএফএ ডু অন রিডিং অন অ্যান ইনপুট স্ট্রিং, এটা আমরা মাত্র বললাম, কিন্তু এটা যদি ফর্মালি আমরা দেখতে চাই,
একটা ইনপুট কোথা থেকে আসবে? সিগমা স্টার থেকেই তো আসবে। সিগমা স্টারের থেকে আমরা ইনপুটটা বানাই আসলে। এখন নেক্সট আমরা দেখতেছি যে সব ইনপুট কিন্তু গ্রহণযোগ্য হয় না সব জায়গায়। তো এখন তোমরা বুঝতে পারবা যে ওয়াই, এই যে আমি যদি একটা র্যান্ডম স্ট্রিং লিখি, why this is not a member of English language, এই ধরনের তো কোনো ওয়ার্ড ইংলিশে নাই, তাই না? তো সেটা আসলে একটা ওয়ার্ড যেটা সিগমা স্টার থেকে ইংলিশ অ্যালফাবেট থেকে জেনারেট করে নিছে, কিন্তু ইংলিশ অ্যালফাবেটের জন্য যে করসপন্ডিং ডিএফ এটা আছে সেখানে সেই ইনপুটটা গ্রহণযোগ্য হয় নাই। তখন বোঝা গেল দিস ইজ নট পার্ট অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন ক্লিয়ার? জি স্যার। তো এটাই এখানে যেটা হচ্ছে যে অটোমাটা বইটাতে অনেক একই জিনিসকে বিভিন্ন ভাবে দেখতে হবে, দেখলে গিয়ে আস্তে আস্তে আইডিয়াটা এজ এ হোল একটা কমপ্লিট পিকচার পাবো। তো আমরা কি করি, ডিএফএ তে যখন একটা ইনপুট আসে, ইনপুটটা নিয়ে আমরা কি করি, প্রথমে আমরা স্টার্টিং স্টেটে থাকবো, তারপরে সবগুলা সিম্বলের জন্য আমরা এই কাজটাই করবো। ফর এভরি ইনপুট সিম্বল ইন দ্য সিকোয়েন্স আমরা যেটা করি যে কম্পিউট দ্য নেক্সট স্টেট ফ্রম দি কারেন্ট স্টেট, আমরা কোথায় যেতে পারি ইনপুটের জন্য, given the current input symbol in W and the transition function, মানে ট্রানজিশন ফাংশনে যেভাবে ডিফাইন করা আছে এবং যে ইনপুট তার ভিত্তিতে আমরা কোথায় যেতে পারি, এই কাজটা ফর প্রতিটা ইনপুট সিম্বল আমাদের করতে হবে। তারপরে আমাদের দেখতে হবে ইফ আফটার অল সিম্বলস ইন W আর কনজিউমড, আমরা সবগুলা সিম্বলকে ইউজ করে ফেলছি, the current state is one of the accepting states, যদি আমার বর্তমান স্টেটটা সবগুলা ইনপুট কনজিউম করার পরে এফ বা ফাইনাল স্টেট সেট অফ ফাইনাল স্টেটস এর ভিতরে যে সমস্ত স্টেটের কথা বলা আছে তাদের কোথাও যদি আমি অবস্থান করি, তখন আমরা বলতে পারবো যে এই সিকোয়েন্স অফ সিম্বলস বা ওয়ার্ড বা স্ট্রিংটা এই অটোমাটা বা এই মেশিন দ্বারা অ্যাকসেপ্টেড। আদারওয়াইজ আমাদের বলতে হবে যে এটা রিজেক্টেড, ইট ইজ নট এ পার্ট অফ দিস মেশিন। তো এটাই আলটিমেটলি আমরা একটু আগে এক্সাম্পল দিয়ে আসলে এই প্রসেসটাই আমরা আসলে সিমুলেট করলাম। তো এই রেগুলার ল্যাঙ্গুয়েজ শব্দটা আমরা এখন বলে যাব, আরো 2-3 ক্লাস পর থেকে এই বিষয়টাকে একটু ক্লিয়ার করব, কারণ অনেক রকম ল্যাঙ্গুয়েজ আমরা দেখব, তার মধ্যে একটা পার্ট হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ। তো জেনারেলি একটা ডিএফএ যে ধরনের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে, ল্যাঙ্গুয়েজ আসলে কোনটা, তার মানে এইভাবে ডাব্লিউ তো বললাম, এরকম অল পসিবল ডাব্লিউ যেটা অ্যাকসেপ্ট করতে পারবে এই মেশিন, তাদের সমষ্টিটাই হচ্ছে এই মেশিনের ল্যাঙ্গুয়েজ। তো এই যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলবো হচ্ছে রেগুলার, মানে ল্যাঙ্গুয়েজের টাইপটা হচ্ছে একটা রেগুলার টাইপস এর ল্যাঙ্গুয়েজ। তো এটার একটা অবস্থান যদি আমরা দেখি, আমাদের এই যে ডিএফএ রেগুলার ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে, তারপরে আমরা অন্যান্য চ্যাপ্টারগুলোতে মুভ করব যখন, যেমন পিডিএ আছে একটা পুশ ডাউন অটোমাটা, সে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজকে, এটাকে এরকম সুপার সেট আকারে কেন দেখানো হয়েছে, এটা বোঝানো হয়েছে যে ডিএফএটা হচ্ছে, মানে ডিএফএ এর যে ল্যাঙ্গুয়েজ রেগুলার ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে সবচেয়ে রেস্ট্রিক্টেড, তার চাইতে কনটেক্সট ফ্রি আরেকটু লেস রেস্ট্রিক্টেড, কনটেক্সট সেনসিটিভ আরেকটু লেস রেস্ট্রিক্টিভ, এবং ফাইনালি রিকার্সিভলি এনিউমারেবল ল্যাঙ্গুয়েজ বা টিউরিং মেশিন যে ল্যাঙ্গুয়েজকে করে। তো এই হায়ারার্কিটা আস্তে আস্তে ক্লিয়ার হবে যখন আমরা চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে থাকবো। আপাতত আমাদের অবস্থান এখানে, যে ধরনের ল্যাঙ্গুয়েজ সবচেয়ে রেস্ট্রিক্টিভ ল্যাঙ্গুয়েজ যেটা, এটাই কেন সবচেয়ে রেস্ট্রিক্টিভ, এই কথাগুলোও হয়তো নেক্সট চ্যাপ্টারে গিয়ে ক্লিয়ার হবে। এটাকে অনেক সময় যে চমস্কি হায়ারার্কি বলে, কারণ তার দেওয়া হায়ারার্কি আছে এটা। তো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এখানে কি বলছে, বিল্ড এ ডিএফএ। এখন মজার ব্যাপার হচ্ছে যে ডিএফএ বিল্ড করতে বলা হবে বিভিন্ন সময় ছোটখাটো এক্সাম্পল দিয়ে। এই যে ডিএফএটা আমরা বিল্ড করলাম সেটা কিন্তু কোনো ডিরেক্ট অ্যালগরিদম নাই, এটা কিন্তু বিল্ড করতেছি হচ্ছে জাস্ট আমাদের ইনটিউশনের ভিত্তিতে বা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। মানে অবশ্যই আমরা কারেক্ট জিনিসটাই বিল্ড করতেছি এমন না, মানে আমরা জাস্ট একটা প্রোটোটাইপ বানাচ্ছি তা না, কিন্তু আমরা বিল্ড, এটা কিন্তু সরাসরি কোনো অ্যালগরিদম বলা নাই যে এই সেট অফ স্টেটস আমাদের স্টেপস মানে ফলো করতে হবে, রাদার এটা হচ্ছে জাস্ট একটা মানে আমাদের ইনটিউশন দিয়ে কাজটা করতে হয়। যেমন এখানে কি বলছে যে ডেফিনেশনটা, যে W is a binary string that contains 0 1 as a substring। এটা একটু মনে মনে ভাবো, যেটা এটার মধ্যে কিন্তু অনেক রকম হতে পারে, জাস্ট একটাই শর্ত দিছে যে মাঝে কোথাও 0 1 থাকবে, তাই না? আর তার আগে পরে অনেক কিছু থাকতে পারে, মানে 0 1 occurring as a substring।
তাহলে এটা যদি আমরা একটু চিন্তা করি, আমি সলভ করতেছি, তোমরা আস্তে আস্তে অন্যান্য এক্সাম্পল পরে সলভ করবা। প্রথম কথা যে 01 as a substring, সব সময় মাথায় রাখবা ডিএফএ ডিজাইন করার সময় হোয়াট ইজ দ্য মিনিমাম কেস। মিনিমাম এই স্ট্রিংটা কি হতে পারে? 01 নিজে। এখানে কি সাবস্ট্রিং, কিন্তু পুরো স্ট্রিং সাবস্ট্রিং নিজেও মানে মানে আমরা যদি যে কোনো একটা হোল স্ট্রিংটাও কিন্তু একটা সাবস্ট্রিং, তাহলে জেনারেলি আমাদের একটা সাবস্ট্রিং যদি বললাম যে হোল স্ট্রিং এর একটা প্রপার সাবসেট মানে এটা সমানও যদি হতে পারে বা তার চাইতে ছোট হতে পারে। তাহলে এই ধরনের 01 সাবস্ট্রিং হিসেবে আছে, এই শব্দটার মানে কি যে এই স্ট্রিং এ 01 এক্সিস্ট করে, তাই না? তাহলে সেটা সবচেয়ে মিনিমাম কেসটা কি? 01 নিজেই। এটা আগে পরে যদি আর কিছু নাও দিই তাহলে তো আমরা বলতে পারবো যে এই স্ট্রিং এ 01 একটা আছে। জি স্যার। তো আমরা সব সময় ডিজাইন করব, মানে ডিজাইনটা শুরু করব মনে মনে যে এ দিয়ে, তোমার কি জানি বলে যে মিনিমাম কেসটা দিয়ে। তো আমরা দুটো স্টেট ডিফাইন করি, এরাই যে স্টার্টিং স্টেট বা এন্ডিং স্টেট হবে আপাতত এই চিন্তাটা করার দরকার নেই। যে আমরা এরকম তিনটা স্টেট ডিফাইন করলাম, নাম্বারটা আমরা কিছু দিলাম না। একটা স্টেট কি করে, 0 পাইলে যায় হচ্ছে আরেকটা স্টেটে, আরেকটা স্টেট হচ্ছে 1 পাইলে থার্ড স্টেটে যায়। তো এইটা আমাদের মানে মেন্টালি, মানে আমরা যদি আমাদের হিউম্যান ব্রেন দিয়ে যদি চিন্তা করি মিনিমাম কেসটা সাপোর্ট করার জন্য কি করা যায়, তার মানে অবশ্যই 0 আর 1টাকে একটু ডিস্টিংগুইশ করতে হবে। যে এটা তোমাদের মনে রাখতে হবে যেন একটা এর মতো, যে রিওয়ার্ড সিস্টেমের মতো, যে কতটুক পাইলে আমি বলবো যে রিওয়ার্ড হচ্ছে, বা কতটুক না পাইলে, যেমন ধরো কি বলা যায় যে আমি তোমাকে বললাম যে 10টা বই স্ট্যাক করো একটার উপরে একটা। ধরো এমন তুমি খুব সতর্কতার সাথে 10টা বই স্ট্যাক করতেছো, 4টা বই স্ট্যাক করার পরে 5 নাম্বার বইটা করলা, 6 নাম্বার বইটা করলা, 7 নাম্বারটা যখন রাখতে গেছো তখন দেখলা যে বেশিরভাগ বই আবার পড়ে গেছে, কিন্তু 2টা রয়ে গেছে। তার মানে তোমার ধরতে হবে যে তুমি 2টা পর্যন্ত রিচ করতে পারছো, তোমার রিওয়ার্ড আপ টু 2। এখন তার মানে আবার 3টা 4টা আবার তোমার 2 পজিশন থেকে শুরু করতে হবে, তাই না জিনিসটা? ইয়েস স্যার। তো এখানেও আমরা দেখবো যে নানা রকম শর্ত আসবে। এই ট্রানজিশন গুলো ডিফাইন করতে গেলে দেখতে হবে যে অ্যাটলিস্ট আমরা এখন পর্যন্ত কি দেখছি যেটা আমাদের জন্য বেনিফিশিয়াল। এবং এখানে প্রথমে দেখতে হবে যে আমি যদি 0 পাই এটা আমাদের জন্য বেনিফিশিয়াল, এটা দিয়ে আমরা মার্ক করলাম একটা ট্রানজিশন দিয়ে, ঠিক আছে, অ্যাটলিস্ট আমরা 0 পাইছি। তারপরে আবার যদি 1 পাই সেটাও আমাদের জন্য বেনিফিশিয়াল, আমরা আবার একটা মার্ক করলাম যে ঠিক আছে 1 পাইলে আমরা আরেকটা স্টেটে চলে গেলাম। তাহলে এই দুইটা ট্রানজিশনের মাধ্যমে আমরা বুঝাইলাম যে আমরা 0 আর 1 পেয়ে গেছি। তাহলে কি একটা আইডিয়া করা যায় যে 0 আর 1 যেহেতু পেয়ে গেছি একবার, আরো একাধিকবার থাকলে দোষ নাই। যেমন এটাও একটা ভ্যালিড স্ট্রিং 0101, এটাতে কেউ মানা করে নাই, তাই না? এটা তো বলে নাই যে 01 একাধিকবার থাকতে পারবে না, এরকম কি বলা আছে? না স্যার। কাজে আমাদের দেখতে হবে যে ঠিক আছে হোয়াট ইজ দ্য মিনিমাম কেস যেটাতে আমরা সন্তুষ্ট হচ্ছি, সেটা হচ্ছে একবার 0 তারপরে 1 যদি পাই তাহলেই আমরা হ্যাপি, তারপরে যদি আরো কিছু পাই সেটাতে আমাদের কোনো অসুবিধা নেই। বিষয়টা কি এভাবে চিন্তা করা যায় কিনা? ইয়েস স্যার। তো আমরা এখানে দেখলাম যে প্রথমে 0 পাইলাম, তারপরে 1 পাইলাম, এটাতেই আমরা ধরে নিব যে আমরা ফাইনাল স্টেটে চলে যাওয়ার মতো একটা অবস্থায় চলে আসছি। এটা কল্পনা করতে পারি না? জি স্যার। এরপরে আমি যদি এটাকে একটা সেলফ লুপ দিয়ে দিই, এখানে আমি 0,1 দিয়ে দিই, এখানে এটা বুঝেছি আমরা 0ও নিতে পারি এজ ইনপুট, 1ও নিতে পারি। তাহলে একবার একটা 0 আর 1 পাওয়া গেলে তারপরে যদি আমি অসংখ্য কম্বিনেশনে 0 1 যাই পাই, কোনো অসুবিধা আছে? আমাকে তো মানা করে নাই। মানা কি করছে? না স্যার। এখন আসি, শেষটা ডিফাইন করলাম, এখন সামনে কি কি থাকতে পারে? আমাকে কি বলছে যে শুরুতে 0 বা 1 এই দুইটার যে কোনো একটা থাকতে হবে? এরকমও তো রেস্ট্রিকশন নাই। আমাকে বলছে যে মাঝে কোথাও 0 1 থাকতে পারে, কাজে এই স্ট্রিং এর শুরুটা 0 দিয়েও হতে পারে 1 দিয়েও হতে পারে, তাই না? জি স্যার। তো এটার জন্য আমরা ইনিশিয়াল স্টেটটাকে এভাবে চিন্তা করতে পারি যে এখানে আমি যত সংখ্যাই 1 পাই না কেন আমার কোনো অসুবিধা নেই,
এরকম একটা চিন্তা করতে পারি না শুরুতে যতই 1 থাকুক? এটা চিন্তা করতে পারি কিনা? জি স্যার। তারপরে যখনই আমরা একটা 0 পাবো আমরা তখন আশাবাদী হয়ে গেলাম যে ঠিক আছে, আমার তো টার্গেট যে একটা 0 তার পাশে একটা 1। তো যখনই আমরা একটা 0 পাবো তখনই কিন্তু আমরা একটা ট্রানজিশন করে ফেলবো, যে ঠিক আছে আমি তো 0 পাইলাম, তার মানে একটা আশা আছে যে আমি একটা 1 দেখতেও পারি। তো সেইভাবে একটা ট্রানজিশন করে ফেললাম ফ্রম Q0 টু Q1। এখন সেখানে আবার যদি 1 পাওয়া যায় তাহলে তো কাজ হয়েই গেল। এখন ধরো সেখানে আর 1 পাইলাম না, আমি পাইলাম হচ্ছে এরকম একটা জিনিস, ধরো 0 0 1, আর সামনে ধরো 3টে 1 আছে। ধরো 3টে 1 এর জন্য আমি শুরুতে এখানে 3বার ঘুরপাক খাইলাম, তারপরে একটা 0 পাইলাম, মনে আশা জাগলো যে আমি আরেকটা 1 দেখতে পারি। ঠিক আছে, আমি এই আশা এখানে চলে আসলাম Q1 এ। কিন্তু এখানে আসে দেখা গেল যে আবার আমি 1 আর পাচ্ছি না, আমি পাইলাম আরেকটা 0। ঠিক আছে, এখন তোমাদের কাছে প্রশ্ন, বাড়তি 0 পাইলে সমস্যা আছে 1 এর আগে? স্যার সেলফ লুপ লাগবে। হ্যাঁ, এখানে বলছে যে একটা 0 1 থাকবে, 5টা 0 1 থাকলেও তো সমস্যা নাই। হ্যাঁ স্যার। কাজে এখানে যদি আমি এখানে আবার আমরা আরেকটা 1, একটা 1 পাইলে আমি খুশি, কিন্তু তার আগে যদি আরো অনেকগুলো 0 পাই আমার কোনো অসুবিধা নেই। এখন দেখো মনে মনে চিন্তা করে, এই সিস্টেমটা কিন্তু এই 0 1 এজ এ সাবস্ট্রিং এদের সবাইকে অ্যাকসেপ্ট করে ফেলবে। তুমি যেভাবেই স্ট্রিংটা ফর্ম করো না কেন, তোমরা এটা প্র্যাকটিস করো, বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে ফর্ম করে এটাকে বিট করার চেষ্টা করবা। বিশেষ করে যখন তুমি নিজে ডিজাইন করতেছো তখন যদি বিট করার চেষ্টা করো তখনই বুঝবা যে না, এখানে আর একটু বাকি আছে কাজ, আর একটু ট্রানজিশন এদিক ওদিক করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু খুব লোয়ার অবস্থাটা থেকে একদম মিনিমাম কেসটা থেকে চিন্তা করতে করতে আমরা ডিএফ এটাকে ডিজাইন করে ফেললাম। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আমরা যদি বইয়ে ফেরত যাই স্লাইডে, তো তোমরা জাস্ট এগুলো পড়ে নিবা, আমি অনেক কথাই স্লাইডে আছে এভাবে বলে দিতেছি, কাজে আমাদের স্লাইড রিডিং করার প্রয়োজন নাই। ওই ছবিটায় মিলছে কিনা আমরা যেটা ড্র করছি? সেম না আমরা যেটা ড্র করলাম? জি স্যার। জি স্যার। এটার করেসপন্ডিং একটা রেগুলার এক্সপ্রেশন এখানে দেওয়া আছে, সেটা আমরা চ্যাপ্টার 3 তে গিয়ে পড়বো। এটা আপাতত আমরা ইগনোর করে যাব। ঠিক আছে, আপাতত আমরা ডিএফ এটা ডিজাইন করা শিখি। তাহলে এই ডিএফ এর এই ছবিটা না এই ট্রানজিশন টেবিল ড্র করলেও তো হয়, তাই না? টেবিলে কিন্তু আমরা ওই একই জিনিসটাকে শো করতেছি যে Q0 এ 0 1 এর জন্য কি করব, Q1 এ 0 1 এর জন্য কি করব, Q2 তে থাকা অবস্থায় 0 1 এর জন্য আমি কি করব। ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। তো নেক্সট আরেকটা এক্সাম্পল, যে W is a bit string which contains a substring 1 1। এখন দেখো জিনিসটা চেঞ্জ হয়ে গেল, আগে বলছিল যে 0 1, এখন বললো যে 1 1। তার মানে 1 এর পাশে কয়টা 1 আছে এখন সেটার আবার একটা সিগনিফিকেন্স আছে। আমরা চাচ্ছি অ্যাট লিস্ট 2টা 1 থাকুক আমার, তাই না? আরো বেশি 1 থাকলে সমস্যা নাই। জি স্যার। মানে এখন জিনিসটা আরো সোজা হয়ে যাবে আসলে। এটা মানে এখানে করা নাই, এটা যদি আমরা করতে যাই এটা কি হবে তোমরা কেউ একজন বলো আমাকে। বলছে যে 1 1, তাহলে একদম বেসিক কেস কোনটা? এটাই। সবচেয়ে বেসিক কেস 1 1 নিজেই না? জি স্যার। মিনিমাম। তাহলে দুইটা স্টেট, তিনটা স্টেট লাগবে। Q0 এ 1 পাইলে সে যাবে Q1 এ। Q1 এ 1 পাইলে সে যাবে হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট করে ফেলবে, তাই তো? এটা হচ্ছে সবচেয়ে মিনিমাম কেস, আমরা এখনো ফাইনাল করি না। তাহলে এখন Q0 এ 0 পাইলে কি হবে, মানে আমরা যদি শুরুতেই 0 পাই তাহলে কি করা উচিত? স্যার শুরুতে যে বলতে অ্যাকসেপ্ট করবেন।
না, অ্যাকসেপ্ট করবে না সেটা তো বলে নাই, বলছে 1 অ্যাজ এ সাবস্ট্রিং, তার মানে তো এটা অ্যাকসেপ্টেড একটা স্ট্রিং। স্যার সেলফ লুপ হবে। এটা তো আমি বুঝতে পারলাম কিনা যে এটা যে অ্যাকসেপ্টেড ইয়েস স্যার। 1 নট সাবস্ট্রিং, মানে আমাকে বলে নাই যে 1 দিয়ে শুরু হতে হবে, বা আমরা এটাও অ্যাকসেপ্টেড 1110 অ্যাকসেপ্টেড, মানে এখানে মূল শর্ত হচ্ছে 1 এজ এ সাবস্ট্রিং থাকতে হবে। এখন এখানে 1 এটাকে তুমি দেখে খুশি হতে পারো, বা প্রথম দুইটা 1 দিকেও খুশি হতে পারো, হোয়াট এভার ইট ইজ, তোমার 1 পাশাপাশি থাকলেই তুমি খুশি। তাহলে এখানে আমরা এইভাবে চিন্তা করি যে ঠিক আছে, আমাদের যেহেতু দুইটা 1 দেখার ইচ্ছা, প্রথমে 0 পাইলে যেহেতু কোনো অসুবিধা নাই, আমি এখানে সেলফ লুপ দিয়ে দিই। ঠিক আছে, এখন আমি একটা 1 দেখার পরে ধরো 0 পাইলাম, মানে কিউ 1 এ আসছি, এখন যদি 0 পাই তাহলে ঘটনাটা কি হবে? সো স্টেট চেঞ্জ হবে না, সো লুপ থাকবে। লুপ দিলে তো আবার সমস্যা হয়ে গেল, বুঝতে পারছো মানে স্যার প্রবলেমটা? প্রথম 1 এর পরে 0 থাকলে, প্রথম 1 এর পরে যদি 0 থাকে, যে আমি Q0 থেকে 1 এ আসছি Q1 এ, ওই যে আমি বইয়ের উদাহরণ দিতেছিলাম না, স্ট্যাক। যে উপরের 3টা বই পড়ে গেলে কি হবে, আমার আবার এখান থেকে শুরু করতে হবে, তাই না? তো এখানে ঘটনাটা দেখি, এখন যদি Q1 এ থাকা অবস্থায় আমি 0 পাই, তার মানে কি আমার উদ্দেশ্য কি পাশাপাশি দুইটা 1 থাকতে হবে, তাই না? ও আচ্ছা। সমস্যাটা কি ছিল? তার মানে Q1 এ থাকা অবস্থায় যদি আমি 0 পাই, তাহলে যে তাহলে স্যার কিউ 0 থেকে কিউ নটা ব্যাক করবে আবার। রাইট, কারণ কি আমি Yes, যে sir. একটা 1 পাইছি সেটা নষ্ট হয়ে গেল, সেই রিওয়ার্ডটা মানে সেই গেইনটা নষ্ট হয়ে গেল। ওইটা অনেকটা ওই যে পিচ্ছিল বাসে বানর উঠার মতো, যে আমি যতটুকু রিচ করতে পারছিলাম সেটা মানে সেটার আর কোনো ভ্যালু থাকলো না, আবার আমার একটা নতুন করে 1 খুঁজতে হবে। মানে আমার তো দুইটা 1 লাগবে পাশাপাশি, একটা 1 দেখে Q1 এ আসছিলাম, তারপরে যদি 0 পাই, ওই একটা 1 যে পাইছি সেটা নষ্ট হয়ে গেল, আবার আমার প্রথম 1টাকে আবার খুঁজতে হবে। তো এই জন্য এখানে 0 পাইলে আমাদের ব্যাক করতে হবে, আবার দেখতে হবে যে আরেকটা 1 পাওয়া যায় কিনা। ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। আর 1 পাইলে তো আমি Q2 তেই গেলাম, কোনো অসুবিধা নেই। এরপরে আমি আবার যদি যাই পাই, কোনো সমস্যা আছে? Yes, sir. কোনো সমস্যা নেই। কিন্তু এই সেলফ লুপটা না দিলে কি হবে বলো তো? Q2 সেলফ লুপটা যদি আমরা না দিই, আমি আরবিট্রারিলি লং ইনপুটের জন্য আমি কিন্তু তখন ডিফাইন করলাম না ট্রানজিশন, তখন সেটা কিন্তু অ্যাকসেপ্টেড স্ট্রিং হওয়া সত্ত্বেও আমরা মানে সিস্টেমে সেটাকে এমন ভাবে ট্রানজিশনটা ডিফাইন করলাম, সেটা নন অ্যাকসেপ্টেড হয়ে যাবে, So rejected, right? রিজেক্টেড হয়ে যাবে। কাজে আমাদের মানে কি কি স্ট্রিং আসতে পারবে, পসিবিলিটি গুলো আমাদের মাথায় রাখতে হবে ডিফাইন করার সময়, মানে যেহেতু কোনো ভ্যালিড স্ট্রিং বাদ না পড়ে সেটা অন্তত মেক শিওর করতে হবে। এই এক্সাম্পলটা আমরা সবাই বুঝতে পারলাম কিনা, কেন Q1 থেকে Q0 এ সেলফ লুপ মানে একটা ব্যাক করলাম, পিছনে ব্যাক করলাম কেন? ক্লিয়ার সবার কাছে? জি স্যার। Yes, sir. তাহলে আমরা এই যে এখানে এক্সাম্পল 3টা তোমরা নিজেরা চেষ্টা করবা, নেক্সট দিন আমরা অনেক মানে আবার দেখাবো। আর এখানে আরো কিছু নোটেশন আছে, এই দুটো স্লাইড আমি একটু দ্রুত কমপ্লিট করে দিই, তাহলে কিন্তু আমাদের বইয়ের এই যে দেখো এখানে এনএফ এ শুরু হয়েছে, তার মানে এই অংশটা হচ্ছে আমাদের বইয়ের, আমি একটু পেজ নাম্বারগুলো লিখে দিই। সেকশন 2.2, আমি ধরো চ্যাট উইন্ডোতে দিয়ে দিই, সেকশন রিডিং করতে হবে। এখানে হয়তো অনেক কথা আছে, রিপিটেটিভ থাকবে, অনেকভাবে একই জিনিসকে বিভিন্ন আঙ্গিক থেকে ব্যাখ্যা করার চেষ্টা করবে, কিন্তু আমাদের কিন্তু এই কোর্সে বই পড়তেই হবে, নাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে না কখনোই, কারণ স্লাইডে তো অল্প কিছু এক্সাম্পল থাকবে। তো বাকি দুইটা স্লাইডে যা আছে সেটা জাস্ট একটা নোটেশনাল পার্সপেক্টিভ। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ডিএফএ, ল্যাঙ্গুয়েজ কারা যত ঠিক আছে, আমি এটা শেষ করে দিই। এটা হচ্ছে এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন, হুইচ ইজ নাথিং বাট, ধরো আমাদের যদি এরকম থাকে,
এই ট্রানজিশন ফাংশনটাকে ডেল্টা দিয়ে বোঝানো হয়। তো এই ফিগারটাতে আমরা যদি যাই, এই ফিগারটাতে যদি আমি ট্রানজিশন ফাংশন আকারে দেখাই তাহলে এরকম ডেল্টা কিউ নটে আসি, ইনপুট হচ্ছে 0, আমি থাকতেছি হচ্ছে কিউ নটে। ওই যে ট্রানজিশন ফাংশনটা ডিফাইন করলাম উইথ ডেল্টা সাইন দিয়ে। তারপরে ডেল্টা কিউ নটে আসি, 1 পাইলাম, গেলাম হচ্ছে কিউ ওয়ানে। ডেল্টা আমি আসি কিউ ওয়ানে, 0 পাইলাম, আসলাম হচ্ছে আবার কিউ নটে। ডেল্টা কিউ ওয়ানে আসি, 1 পাইলাম, গেলাম হচ্ছে কিউ টুতে। ডেল্টা কিউ টুতে 0 জন্য আমরা আসি কিউ টুতে, ডেল্টা কিউ টুতে 1 এর জন্য আমি আসি হচ্ছে কিউ টু। সরি, এটা হচ্ছে আমাদের পুরো ডেল্টা সাইন দিয়ে জেনারেল যেটা ফর্মাল ট্রানজিশন ফাংশনের যে নোটেশন সেটা ইউজ করে আমরা ট্রানজিশন গুলো দেখাইলাম। তার মানে আমরা দেখি যে এটা এখানে একটা ভ্যালিড স্ট্রিং না, জি স্যার। 0 1 1 1 0। এখন আমি এইভাবে দেখাই, বামে একটু নিচে নামে আসি, যে এভাবে দেখাই, এটাকে আমরা উপর রাখি ডেল্টা। আমরা এই যে এটা এইভাবে লিখি, পুরা ওয়ার্ডটা কি প্রথমে লিখে ফেলি। কিউ নটে থাকা অবস্থায় আমি পাইলাম হচ্ছে 0 1 1 1 0, তাই তো? তো প্রথম কিউ নট কোনটার উপরে কাজ করবে? ফার্স্ট সিম্বলের উপরে কাজ করবে না? পুরাটার উপরে তো একবারে কাজ করবে না। জি স্যার। তো এটাকে আমরা সিকোয়েন্স আকারে দেখাই এভাবে জিনিসটা অনেকটা, যে এটা কাজ করার পরে নেক্সট অবস্থানটা কি হবে। নেক্সট আমার চলে আসলাম হচ্ছে আমি কিউ ওয়ানে, এবং ইনপুট থেকে প্রথম 0টা সরে গেল। এখন ইনপুটে কি আসবে? 1 1 0। এর পরের অবস্থানটা কি হবে? এটার উপরে কাজ করবে, তাই না? জি স্যার। স্যার প্রথমবার 0 পেলে ও কিউ 0তেই থাকবেন। ও সরি, কিউ 0তেই থাকবে, আমি ভুল করছি, এটা 0 হবে, বুঝছো? এরপরে কিউ নটের উপর আমরা 1 কাজ করতেছি, 1 কাজ করে নেক্সট কাজটা কি হবে? এখন পজিশন হচ্ছে আমার স্টেট হচ্ছে কিউ ওয়ান, আর ইনপুট বাকি থাকলো 1 1 0, তাই তো? নেক্সট পজিশনটা কি হবে? এখন ইনপুট হচ্ছে এটার উপরে কাজ করবে। এখন আমার পজিশন হচ্ছে কিউ টুতে, ইনপুট বাকি থাকলে হচ্ছে 1 0। এইটা রিড করলে কোথায় যাবে? কিউ টুতেই থাকবে, ইনপুট বাকি থাকলো 0। ফাইনালি আমাদের কোথায় যাচ্ছি? আমি কিউ টুতেই থাকতেছি, তাই তো? তাহলে এইভাবে ট্রানজিশন ফাংশনটা একটা সিকোয়েন্স অফ ইনপুটের উপরে এভাবে কাজ করে। তো আমি যদি পুরো লাইনটা এভাবে না লিখে এক লাইনে শো করতে চাই যে এই 4টা সিম্বল পাওয়ার পরে কোথায় যাবে, তখন আমরা জেনারেলি এভাবে লিখতে পারি। একবারে যদি রেজাল্টটা লিখে ফেলতে চাই, কাজটা হবে সিকোয়েন্সিয়ালি, কিন্তু আমি যদি রেজাল্টটা একবারে শো করতে চাই, তখন অনেকগুলো স্টেপকে একটা সিঙ্গেল লাইনে প্রকাশ করতেছে, তখন আমরা এটাকে এরকম একটা ক্যাপ সাইন দিই। এটাকে আমরা বলি হচ্ছে এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন। তার মানে এই পুরা ওয়ার্ড বা পুরা সিকোয়েন্স অফ স্ট্রিংটা একটার পর একটা অ্যাপ্লাই হতে থাকলে ইন বিটুইন বিভিন্ন স্টেট ট্রানজিশন ঘটে ঘটে শেষ পর্যন্ত কিউ টুতে যাবে। এটা কিন্তু আমি কোনো কিছু বাদ দিচ্ছি না, পুরা জিনিসটা কি এক লাইনে সংক্ষিপ্ত আকারে রিপ্রেজেন্ট করতেছি। অনেক সময় অডিয়েন্সের জন্য বা কোনো কিছুর জন্য, কোনো ইউনিট এন্টিটির জন্য আমার সবগুলা স্টেপস জানার দরকার নেই। সবগুলা স্টেপস ফলো করলে কোথায় যাবে সেটা সিঙ্গেল একটা রিপ্রেজেন্টেশন দরকার, তখন আমরা এই সিম্বলটা ইউজ করি। এটাকে বলি আমরা হচ্ছে ডেল্টা ক্যাপ বা এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন। ক্লিয়ার? মানে ট্রানজিশন ফাংশনটা যে মুভ করতেছে তার যে অনেকগুলো স্টেপস, সবগুলাকে যদি আমি একটা লাইনে লিখতে চাই। ক্লিয়ার সবার কাছে? যেমন এখানে যদি ফর্মালি আমরা দেখি, এই যে ক্যাপ দিলাম কিউ ডাব্লিউ, তার মানে ডাব্লিউ পুরাটা গ্রহণ করার পরে কিউ থেকে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে সেটাকে যদি আমরা লিখে ফেলতে চাই, সেটাই হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন। যেমন এমন যদি হয় একটা বড় স্ট্রিং ডাব্লিউ, তারপর একটা ইনপুট হচ্ছে এটা, তারপরে মানে তোমরা বুঝতেই পারতেছো যে
মানে এটার এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনটা যদি ডিফাইন করি তখন এই পুরো ডাব্লিউ কনজিউম করার পরে কোথায় যাচ্ছে সেই স্টেটটা এখানে পাওয়া যাবে। তারপর একটা সিঙ্গেল ট্রানজিশন ফাংশন ডিফাইন করে দিলাম যে সেই স্টেটটা এ পাইলে কোথায় যাবে। স্যার এইটা কিভাবে করলো, এই যে সেকেন্ডে যেটা বুঝালেন স্যার? এটা জাস্ট একটা নোটেশনাল রিপ্রেজেন্টেশন। দেখো আমরা প্রথমে কি বললাম, ডেল্টা ক্যাপ কিউ ডাব্লিউ এ, তার মানে ডাব্লিউ এর ভিতরে তো অনেকগুলা সিম্বল আছে তাই না, জি স্যার। এবং তার পাশে এ একটা সিঙ্গেল সিম্বল আছে। জি স্যার। এইটা কি আমি মানে এখন আমি যদি এই সাইডটা ভুলে যাব, জাস্ট আমি যেটা মার্ক হাইলাইট করে রাখছি আপাতত এটা খেয়াল করো। এখন এটার পরে আমি যদি লিখি হচ্ছে ইকুয়াল কথার কথা পি নট, এরকম একটা লিখলাম, তাহলে বোঝা যাবে যে কিউতে শুরু করছিল, তারপর ডাব্লিউর প্রত্যেকটা সিম্বল সে নিচে স্টেট ট্রানজিশন ঘটাইছে, তারপরে ফাইনালি এ নিচে আবার স্টেট ট্রানজিশন ঘটাইছে, এগুলো করে করে শেষ পর্যন্ত সে পি নটে পৌঁছাইছে। তুমি কি ওইটাই বুঝে নিতে না? জি স্যার, অফ কোর্স, লাস্ট স্টেট বা ফাইনাল স্টেট। হ্যাঁ, যেমন আমি যদি এটা লিখতাম যে যদি এটা লিখি, তার মানে হচ্ছে এখানে প্রত্যেকটা সিম্বল প্লাস ফাইনাল যে এ সিম্বল, এগুলো সবগুলা রিড করতে করতে কিউ থেকে অমুক স্টেট এগুলা করতে করতে ফাইনালি সে পি নটে পৌঁছেছে। এটাই মিন করে না? জি স্যার। এখন এইটাকে আমি যদি একটা লাইনে ভাঙ্গায় লিখলাম এই জন্য যে আমি এ বাদে বাকিটার জন্য কি হবে সেটা লিখলাম এখানে, যে ডাব্লিউ পর্যন্ত পরে আমি আসলে পি নটের আগের স্টেটটাতে পৌঁছেছি। ধরো পি নটের আগে ছিল হচ্ছে এক্স নট, কথার কথা এই স্টেটে ছিল। তাহলে আমি যদি শুধু এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন ইনপুট হিসেবে ডাব্লিউ এ পুরাটা না দিয়ে শুধু ডাব্লিউ দিই, তাহলে এক্স নটটা পাবো না এখানে, যে ডাব্লিউ পরে আমি এক্স নট পর্যন্ত আসছি। জি স্যার। তারপরে তার উপরে আবার এ অ্যাপ্লাই করলে আমি চলে যাব ফাইনালি পি নটে। জাস্ট আমি এটাকে দুই মানে এটা বাদ দিয়ে লিখলে কি হয় সেটা দেখাইলাম আর কি, আর কিছু না। আচ্ছা, গট ইট স্যার, থ্যাংক ইউ ফর এক্সপ্লেইনিং। আর ল্যাঙ্গুয়েজ আর কিছুই না, আমরা এই এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন দিয়েই ডিফাইন করি যে এমন ডাব্লিউ সকলের সেট যাতে কিউ নট থেকে ডাব্লিউ কনজিউম করার পরে ফাইনালি আমি যেখানে থাকি সেটা ইজ এ মেম্বার অফ ফাইনাল স্টেট। তাহলে ডাব্লিউ যদি এমন হয়, এই সমস্ত ডাব্লিউ হচ্ছে এই অটোমাটা দ্বারা যে অ্যাকসেপ্টেড সেট অফ স্ট্রিংস তার মেম্বার, বা তারা ফর্ম করবে হচ্ছে এই অটোমাটার ল্যাঙ্গুয়েজ। তো চিন্তা করলে তোমরা বুঝতে পারবা যে এই ডেফিনেশন, এই নোটেশনটার মিনিংটা। স্যার এক্সটেন্ডেড ট্রানজিশন যেটা, সেটাও তো একটা রিপ্রেজেন্টেশন না? হ্যাঁ, এক্সটেন্ডেড দিয়ে আসলে কি যে তুমি ইন্টারনাল স্টেপস গুলার বদলে সংক্ষিপ্ত আকারে যেতে প্রকাশ করতে পারো, সেই জন্য এই নোটেশনটা, এটা বাড়তি কোনো এডিশনাল অর্থ নাই। মানে একটা পজিশন থেকে 10টা বা 20টা বা যাই বলি, একটা সিকোয়েন্স অফ সিম্বল সবগুলা রিড করার পরে সেই পজিশন থেকে আলটিমেটলি কোথায় গেছে সেটাকে যদি একটা সিঙ্গেল ভেরিয়েবল মানে এক লাইনে প্রকাশ করতে চাই, সেজন্য এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন। তাহলে ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। এটা হচ্ছে যে আমাদের ডিএফএ ফ্রম চ্যাপ্টার 2 এর সেকশন 2.2 পর্যন্ত আমরা মোটামুটি দেখতে পারলাম। তো এটা তোমরা নিজেরা এখান থেকে একটু অবশ্যই রিডিং, এখানে আরো ডিটেইল এক্সাম্পল আছে, তোমরা এগুলো অবশ্যই দেখবা। স্যার আমাদেরকে কি পিডিএফটা দিয়ে দেওয়া হয়েছিল? এই পিডিএফটা তো দেই নাই, এখন আমি মানে আসলে আমি ভাবতেছিলাম যে তোমরা হয়তো আর একটু ভালো কোয়ালিটি পিডিএফ আমি আজকে দেওয়ার চেষ্টা করবো। ওকে স্যার।